আজকের গল্প মৃত্যুর পরে ফিরে আসা। রাত 11:40 বাজার পর থেকে অদ্রিতার মনে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। অস্থিরতা কাটিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য 2টো শিপিং পিলো খেলো, কিন্তু তাও মনে হচ্ছে ঘুম আসবে না চোখে। ভার্সিটি লাইফের 4টে বছরই বন্ধু বান্ধবদের সাথে ওর বার্থডে পালন করে আসছে। অবশ্য ওর থেকে ওর ফ্রেন্ডদের উৎসাহটাই বেশি ছিল এতে, বিশেষ করে মেঘের। মেঘ থাকতো ছেলেদের হোস্টেলে আর অদ্রিতা থাকতো মেয়েদের। কিন্তু মেঘের সাথে পরিচয় হওয়ার পর থেকে প্রত্যেকটা বার্থডেতে মেঘ যেখানেই থাকুক না কেন সেখান থেকে ছুটে এসে রাত 12টা ঠিক ওকে উইশ করে গেছে। কিভাবে মেয়েদের হোস্টেলে ঢুকেছে সেটা শুনতে গেলে আরো অনেক বড় ইতিহাস হয়ে যাবে। অদ্রিতার রুম ছিল হোস্টেলের 2য় তলায়, একদম কোণার দিকে রুম। অদ্রিতা, নিদ্রিতা, লিসা, মিশু থাকতো এক রুমে। মেঘ জলের পাইপের লাইনে জানলার গ্রিল গার্নিশ বেয়ে উপরে উঠে আসতো, অদ্রিতাকে উইশ করে যেত। অদ্রিতা প্রথমবার তো যেমন অবাক হয়েছিল, ঠিক ততটা ভয়ও পেয়ে গিয়েছিল। খুব করে বকাও দিয়েছিল এভাবে আসার জন্য, কিন্তু মেঘ প্রতিবারই এমন করে এসছে অদ্রিতার হাজার বারণ না শুনে। অদ্রিতা যদি বলে, এই ছেলে আমি তোমাকে বলেছি নাকি প্রতি বছর এমন বাংলা সিনেমার নায়কদের মতো অভিনয় করতে, মেঘ ওর ঝকঝকে দাঁত বের করে হেসে প্রতিবারই বলে, এই মেয়ে তুমি জানো না তোমার তো এটাই মেঘদ্রিতা। আমি তোমার মেঘদ্রিতার সাথে সিনেমা করব না তো কার সাথে করব? অদ্রিতা যদিও সামনাসামনি খুব রাগ দেখাতো প্রতিবারই, তবু ভালোবাসাটা আরো পাকাপোক্তও হয়ে যেত সেই সাথে। কিন্তু এখন 4 বছরে ভার্সিটি লাইফ শেষ, ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েও বাসায় এসেছে। অদ্রিতা মেঘকে বারবার পই পই করে বারণ করে দিয়েছে যেন না আসে। ওই বাবা খুব রাগী মেজাজের মানুষ, কোনোভাবে টের পেয়ে গেলে অদ্রিতাকে বাড়ি ছাড়াও করতে পারে। কিন্তু মেঘ যেন কোনো কথাই শুনবে না, একেবারেই পরিষ্কার করে বলে দিয়েছি, আমি আজ রাতেও তোমার বাসায় যাব, তারপর মাঝরাত পর্যন্ত দুজনে গল্প করব। আমি জানলার এপাশে আর তুমি ওপাশ থেকে। 3টে বেজে গেল, তুমি বাইরে আসবে 1 ঘন্টার জন্য, নিশাচর হয়ে ঘোরাঘুরি করব, তারপর তুমি আমার বাসায় আর আমি তোমার বাসার উদ্দেশ্যে। কি আইডিয়াটা কেমন, দারুণ না? কিন্তু অদ্রিতার কাছে এটা ভুল, দারুণ লাগেনি মোটেও, ভয়ঙ্কর লেগেছে। ও হাজারো বুঝিয়েছে মেঘকে, ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারল না। গত 2 ঘন্টা যাবৎ মেঘের ফোনও অফ। অস্থিরতা অদ্রিতার মাথা ব্যথা শুরু হয়ে গেল। ও রুমের এপাশ থেকে ওপাশ অস্থির ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। মা একবার ওকে জিজ্ঞাসা করে গেল সব ঠিক আছে কিনা। অদ্রিতা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ সব ঠিক আছে। রাত 12:20 বাজার পরেও যখন মেঘ আর এলো না, অদ্রিতা বেশ কিছুটা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল। কিন্তু রাত 3টে হঠাৎ ঘুম ভেঙে গেল। জানলায় হালকা ধাক্কার আওয়াজ শুনতে পেল। এত রাতে কে না কে হতে পারে এই ভয়ে জানলা খুলতে দ্বিধাবোধ করছিল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ফিস ফিস আওয়াজ এলো কানে। মেঘাদ্রিতা, জানলাটা একটিবারের জন্য খোলো না প্লিজ। অদ্রিতা তাড়া করে লাফিয়ে উঠে বিছানায় বসলো, জানলার পর্দা সরিয়ে দিল। কাঁচের জানলা হাওয়ায় দেখলো বাইরে মেঘ দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি জানলা খুললো। শীত আসবে আসবে করছে, শেষ রাতের দিকে প্রায় বেশ শীত থাকে। অদ্রিতার গায়ে একটা কম্বল জড়িয়ে থাকার পরেও বেশ শীত লাগছে, কিন্তু মেঘের গায়ে একটা পাতলা সুতির শার্ট। অদ্রিতাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেঘ বলল, মেঘাদ্রিতা, তোমার রুমের আলমারির পিছন দিকে একটা দরজা আছে, তুমি দরজাটা খুলো, বাইরে চলে এসো। কিছু জিজ্ঞাসা করো না প্লিজ। আমার 12টায় আসার কথা ছিল, কিন্তু সব কিছু একটা শেষ না দেখে মুক্তি হচ্ছিল না আমার। তুমি তাড়াতাড়ি এসো, অন্ধকার মিলিয়ে যাওয়ার আগে তোমাকে ফিরে আসতে হবে। অদ্রিতা বেশ অবাক হয়ে গেল মেঘের কথা শুনে। ওর ঘরে আলমারির কাছে একটা মেঘ কি করে জানলো? আর
এটা জানলে ওর পেছনে যে দরজা আছে সেটারও খবর কেমন করে জানলো? এটার খবর তো অদ্রিতা নিজেও জানে না। যাই হোক, মেঘের কথা মতো সত্যি সত্যি একটা দরজা আছে। অদ্রিতা সেই দরজা ছিটকানি খুলে বের হয়ে গেল। আজানের আগে পর্যন্ত মেঘের সাথে সময় কাটিয়ে ঘোরাঘুরি করে গল্প করে বাসায় ফিরল। অদ্রিতা কেক কাটলো, কেক ধরে রক্ত রক্ত বলে খানিকক্ষণ বাচ্চাদের মতো হাসাহাসি করলো। আইসক্রিম দিয়ে মেঘে নাক মুখ মাখামাখি করে ফেললো, কিন্তু মেঘ কেক বা কোক কিছুই খেলো না। শুধু কানের কাছে ফিসফিস করে বলে গেল, আমি তোমাকে সব সময় এমন করে ভালোবাসবো মেঘাদ্রিতা। ফজরের আজানের কিছুক্ষণ আগে মেঘ বিদায় নিয়ে চলে গেল। মেঘ চলে যাওয়ার আগে পর্যন্ত অদ্রিতার চোখে ঘুম এলো না। ফজরের আজানের পর কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও টের পেল না। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকাডাকিতে। চোখ মেলে তাকাতেই মা বলল, তোকে সেই কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তোর বন্ধু লিসা, নিদ্রিতা, ওর বাবার বারবার আমাকে ফোনে কল দিচ্ছে যে খুব জরুরি কথা। তোর ফোন নাকি বন্ধ। অদ্রিতা একটু হাসলো, ভাবলো হয়তো বার্থডে উইশের জন্য ফোন বন্ধ পেয়ে মাকে কল দিয়েছে। কাল রাতে মেঘের উপর রাগ করে অদ্রিতাও ফোন অফ করে রেখেছিল মাত্র মনে হলো। নির্দিতাকে কল করতে ওর উইশ টুইশ কোনো কিছুই না করে একটা ঠিকানা দিয়ে ওকে খুব দ্রুত আসতে বলল। অদ্রিতা কেন, কি হয়েছে বারবার জিজ্ঞাসা করেও জানতে পারলো না। কিন্তু ঠিকানা অনুসারে গিয়ে যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল। অবশেষে যা জানতে পারলো তা হলো কাল রাতে 11টায় মেঘের অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার 3-4 ঘন্টা পর মারা গেছে। অদ্রিতা বারবার সবাইকে বলতে লাগলো, মেঘ কোনোভাবেই মরতে পারে না। কাল সারা রাত মেঘ ওর সাথে ঘুরে বেরিয়েছে, কিন্তু সবাই ওর কথা শুনে এমনভাবে তাকাচ্ছে যেন অদ্রিতার মাথা খারাপ হয়ে গেছে। অদ্রিতা কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না, মেঘের কি মৃত্যু আগে হয়েছে, ওর কাছে এসেছিল, নাকি মৃত্যুর পরেও কথা রাখতে শুধু ওর জন্য এসেছিল। এরপর আরো অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু মাঝরাতে কোনো দিন জানলায় একটু হালকা টোকা পড়লেই অদ্রিতা জেগে উঠে জানলা খুলে তাকায়, বাইরে বের হয়। ওর প্রত্যেকবারই মনে হতো মেঘ এসেছে আবার ওর কাছে। ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাবে হয়তো মেঘের মৃত্যু শোকে অদ্রিতার মাথাটা খারাপ হয়ে গেছে, এমন আবোল তাবোল বকে। অদ্রিতার কাছে আরেকটু বিষয় হলো অদ্ভুত লেগেছে, মেঘের সাথে ওই রাতে দেখা হওয়ার পর আর কোনোদিনই আলমারির পেছনে কোনো দরজা দেখতে পায়নি। সবাই বলে এটা নাকি ওর কল্পনা ছিল, কিন্তু অদ্রিতা খুব ভালো করেই জানে এটা ওর কল্পনা নয়। ও অপেক্ষা করতে থাকতো আবারও কোনো এক মাঝরাতে মেঘ এসে জানলায় টোকা দিয়ে ফিসফিস করে কণ্ঠে বলবে, মেঘাদ্রিতা জানলাটা একটিবারের জন্য খোলো না প্লিজ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবে এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।